গল্পকথন বেহাদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি বিলাস। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। মিথ্যা দুই রকমের আছে, হঠাৎ মুখে এসে যাওয়া মিথ্যা আর ভেবেচিন্তে বলা মিথ্যা। হঠাৎ মিথ্যা আপনা আপনি মুখে এসে যায়, কোনো পরিশ্রম করতে হয় না। ভেবেচিন্তে মিথ্যা বলাটাই কঠিন। এই মিথ্যা সহজে গলায় আসে না, বারবার মুখে আটকে যায়। শামার মুখে অবশ্য মিথ্যে তেমন আটকাচ্ছে না, সে গড়গড় করেই বলে যাচ্ছে এবং নিজেও খুব বিস্মিত হচ্ছে। সে কথা বলছে টেলিফোনে, ওপাশে ফোন ধরে আছে আতাউর। মাত্র সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা মিথ্যা বলতে নেই, শামাকে বলতে হচ্ছে। শামা বলল, আপনি আমাকে চিনবেন না, আমার নাম এশা, শামা আপু, যার সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা হয়েছে, আমি তার ছোট বোন। ও আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছি। আপনার টেলিফোন নাম্বার আমি আপাকে দিয়েছিলাম, সে আপনাকে টেলিফোন করবে না, লজ্জা পায়, কাজেই ভাবলাম আমিই করি। আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হব কেন? আপনার চেহারা দেখে মনে হয় আপনি অল্পতেই বিরক্ত হন। আমি অল্পতে কেন, বেশিতেও বিরক্ত হই না। বিরক্ত না হলেই ভালো, কারণ বড় আপুর স্বভাব হলো সবাইকে বিরক্ত করা। আপনাকে সে বিরক্ত করে মারবে, আপনার সঙ্গে সে নানান ধরনের ফাজলামো করবে, আপনার জীবন অতিষ্ঠ করে তুলবে। তাই নাকি? হুম, তাই। সে আপনাকে কি ডাকছে জানেন? ডাকছে খাতাউর। খাতাউর? হ্যাঁ, খাতাউর। আপনাকে ডাকছে নওয়ানির জমিদার মিস্টার খাতাউর। শুনো এশা, আমরা জমিদার টমিদার না, আমার চাচার বেশি কথা বলা অভ্যাস। আমার খুবই লজ্জা লাগছে যে তিনি এ ধরনের কথাবার্তা বলেছেন। এখন জমিদার না হলেও একসময় তো ছিলেন। অনেক আগের কথা, আমরা এখন খুবই দরিদ্র মানুষ। আপনার জমিদারি নিয়ে বড় আপা কিন্তু আপনাকে খুব খেপাবে। গতকালই আমাকে বলেছে, এই এশা, তুই আমাকে আপা ডাকবি না, আমি জমিদারের বউ, আমাকে ডাকবি মহামান্য নওয়ানের প্রাক্তন জমিদারিনী। তোমার কথা শুনে আমার তো খুবই লজ্জা লাগছে। আর আপনি খুব কাঁদছিলেন তো, এই নিয়েও বড় আপু অনেক মজা করেছে, বলেছে খাতাউর সাহেবের যক্ষা আছে। যক্ষা হচ্ছে রাজরোগ, সে রাজা মানুষ, তার রাজরোগ থাকবেই, তার তো রাজরোগ থাকবেই। আচ্ছা শুনুন, আপনার কাশি কি কমেছে? হ্যাঁ, কমেছে। আপাকে দেখে ওই দিন আপনার কেমন লেগেছে? বেশ সুন্দর। আপনি তো চোখ তুলে আপার দিকে তাকানইনি। আপার ধারণা আপনি পায়ে স্যান্ডেল পরেছিলেন, সেই স্যান্ডেলের ফিতার ডিজাইন নিয়ে গবেষণা করে আপনি পুরো সময় কাটিয়ে দিয়েছেন। আচ্ছা শুনুন, নাস্তা দেবার সময় আপা যখন সবাইকে বাদ দিয়ে আপনাকে প্রথম প্লেটটা দিল, তখন কি একটা ধাক্কার মতো খেয়েছিলেন? না। তাহলে আপার হিসেবে ভুল হয়েছে। আপা আপনাকে চমকে দেবার জন্যে এই কাজটা করেছে। সে মানুষকে চমকাতে খুব পছন্দ করে। এখন বুঝতে পারছি আপা আপনাকে চমকাতে পারেনি। অন্য সময় হলে অবশ্যই চমকাতাম। ওই দিন ঘোরের মধ্যে ছিলাম, কিছু বুঝতে পারিনি। আরেকটা কথা, আপনারা যে আপাকে টাকা আর আংটি দিলেন, আপনারা যখনই মেয়ে দেখতে যান পকেটে টাকা আংটি নিয়ে যান? আপার ধারণা আপনারা আগেও অনেক মেয়ে দেখেছেন, প্রতিবারই পকেটে করে টাকা আংটি নিয়ে গেছেন। আপার ধারণা কি ঠিক? হ্যাঁ, ঠিক। আচ্ছা ধরুন, কোনো কারণে বিয়ে হলো না, তখন কি আপনারা টাকা আংটি ফেরত নেবেন? এমন কথা বলছো কেন? এমনি বলছি, রাগ করবেন না। রাগ করছি না, আমি এত সহজে রাগ করি না। আপনার সঙ্গে যে আমার এত কথা হয়েছে, এটাও আপাকে বলবেন না। সে জানলে খুবই রাগ করবে। আপা চট করে রেগে যায়। আপার স্বভাব আপনার উল্টো, আপনি রাগ করেন না। আর আপা, স্কুলে তার নাম ছিল আর কে। আর কে মানে কি? আর কে মানে রাগকুমারী। আপনি কিন্তু আপাকে কিছু বলবেন না, আমি কখনো তাকে বলবো না। আচ্ছা শুনুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপা যেমন আপনাকে চমকে দিতে চাচ্ছে,
আপনিও তাকে চমকে দিন। আমি আপনাকে সময় বলে দিচ্ছি। ঠিক ১:৩০টার সময় আপা কলেজ থেকে বের হয়। কলেজ গেটের সামনে আপনি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকুন। আপনাকে দেখে আপার আক্কেল গুরুম হয়ে যাবে। আমার ধারণা হাত থেকে বই খাতা ফেলে দেবে। এই কাজটা আমি করতে পারবো না এশা। আমি খুবই লাজুক মানুষ। তাহলে কি করা যায় বলুন তো? তোমাকে কিছু করতে হবে না। থ্যাংক ইউ। না, আপনাকে করতে হবে। আমি চাই আপনি আপাকে চমকে দিন। আপার একটা শিক্ষা হোক। আপনাকে কলেজের গেটের সামনে দাঁড়াতে হবে না। একটা কনফেকশনের দোকান আছে। নাম নিরালা। আপনি দোকানে ঢুকে একটা কোক বা পেপসি খাবেন। আপা সেখানে উপস্থিত হবে। সে শুধু শুধু সেখানে যাবে কেন? যাবে, কারণ আমি তাকে বলে দেব ওই দোকান থেকে আমার জন্যে একটা জিনিস আনতে। পারবেন? না, পারবো না। আপনাকে পারতেই হবে। প্লিজ। আগামীকাল দুপুর ১:৩০টায় ১:৪০-এ আপার ক্লাস শেষ হবে। দোকানে আসতে আসতে তার লাগবে ১০ মিনিট। এশা, আমি এই কাজটা করতে পারবো না। না পারলে কি আর করা? আমার অফিস আছে। অফিস কামাই দিয়ে দোকানে বসে কোক খাওয়া? কোক খাওয়ার জন্য তো অফিস কামাই দিচ্ছেন না। যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছেন তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে যাচ্ছেন। বিয়ের পর তো গল্প করবই। বিয়ের পর গল্প করা আর বিয়ের আগে গল্প করা কি এক? এক না? না, এক না। আকাশ পাতাল তফাৎ। তুমি বুঝলে কি করে? তুমি তো বিয়ে করোনি। বিয়ে না করলেও বুঝতে পারছি। এইসব ব্যাপারে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি বোঝে। আপনি যাবেন কিন্তু। ধরো আমি গেলাম। তারপর দেখলাম তোমার আপা আসেনি। আপা যাবে। আমি ব্যবস্থা করে রাখবো। আর না গেলে দেখা হবে না। তুমি দেখি খুবই ইন্টারেস্টিং মেয়ে। দুলাভাই, আপনি যাবেন তো? মাই গড! এখনই দুলাভাই ডাকছো কেন? একদিন তো ডাকতেই হবে। একটু প্র্যাকটিস করে নিই। আগেভাগে প্র্যাকটিস করতে হবে না। আমার খুবই লজ্জা লাগছে। লজ্জা লাগলে ডাকবো না। আচ্ছা শুনুন, আপনি কাল যাচ্ছেন তো? এখনো বলতে পারছি না। না, আপনাকে যেতেই হবে। না গেলে আমি খুবই রাগ করব। আমি আপনার একটা মাত্র শালী। আমাকে রাগালে তার ফল শুভ হবে না। টেলিফোন রাখি। অনেকক্ষণ কথা বলে ফেললাম। আপনি বোধহয় আমাকে ফাজিল টাইপ মেয়ে ভাবছেন। দুলাভাই, আমি কিন্তু ফাজিল টাইপ না। সরি, আবার দুলাভাই বলে ফেললাম। শামা টেলিফোন রেখে খানিকক্ষণ হাসল। ছোট বোন সেজে টেলিফোন করার এই বুদ্ধিটা হঠাৎ তার মাথায় এসেছে। বুদ্ধিটা যে এমন কাজে লাগবে আগে বুঝতে পারেনি। মানুষটার গলার স্বর সুন্দর। শুনতে ভালো লাগছিল। আরো কিছুক্ষণ কথা বললে হতো। আরেকদিন বললেই হবে। প্রথম দিন এত কথা বলা ঠিক না। এশাকে সে ফাজিল মেয়ে ভাববে। এশা মোটেই ফাজিল মেয়ে না। মুত্তালিব সাহেব বারান্দায় বসেছিলেন। শ্যামা বারান্দায় এসে দাঁড়ালো। মুত্তালিব সাহেব বললেন, কার সঙ্গে কথা বললি? শ্যামা হাসল। মুত্তালিব সাহেব গম্ভীর গলায় বললেন, প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিবি। হেসে ফেলবি না। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বললি? বলা যাবে না। এই দুনিয়াতে নানান ধরনের ব্যাধি আছে। তার একটা হলো টেলিফোন ব্যাধি। ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলা ব্যাধি। এটা ভালো না। আপনার পায়ের অবস্থা কি? আমি একটা প্রশ্ন করেছিলাম, তার জবাব কিন্তু এখনো পাইনি। আসুন আপনাকে হাঁটাই। তুই তোর কাজে যা, আমাকে হাঁটাতে হবে না। আমি টেলিফোনে যতক্ষণ কথা বলেছি ঘড়ি ধরে ঠিক ততক্ষণ আপনাকে হাঁটাবো। নগদ বিদায়। শ্যামা মুত্তালিব সাহেবকে টেনে দাঁড় করালো। শ্যামা বলল, আমার কাঁধে হাত রাখুন। আমাকেই তো ধরে আছেন, আবার দেয়াল ধরছেন কেন? ভেরি গুড। এ কি, দুটা পা একসঙ্গে ফেলছেন কেন? আমি 1 2 বলবো। 1 হলো ডান পা, 2 হলো বাম পা। 1 2 1 2। হাঁটি হাঁটি পা পা। সুলতানা রান্নাঘরে। আব্দুর রহমান সাহেব আজ অফিস থেকে ফেরার পথে ইলিশ মাছ কিনে এনেছেন। তার হঠাৎ সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে। কাঁচা বাজার থেকে রাই সরিষা, কাঁচামরিচ কিনেছেন। 2 কেজি আতপ চাউলও কিনেছেন। সর্ষে ইলিশ নাকি আতপ চালের ভাত দিয়ে খেতে মজা। ইলিশ সর্ষে রান্না হচ্ছে। এসা খুব আগ্রহ নিয়ে বসে আছে। সুলতানা বললেন,
রান্নাঘরে বসে আছিস কেন? এসা বলল, রান্না শিখছি। মা, আজ আমি রাঁধবো। তুমি আমাকে দেখিয়ে দাও। সুলতানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এশার মুখ থেকে অন্ধকার দূর হয়েছে। গত কয়েকদিন চিমসে মেরেছিল, এখন হাসি খুশি ভাবটা ফিরে এসেছে। তার যে সমস্যা ছিল সেই সমস্যা নিশ্চয়ই দূর হয়েছে। সুলতানার সামান্য মন খারাপ হলো। তার মেয়েগুলির খুবই চাপা স্বভাব। মনের কথা কেউ মার সঙ্গে বলে না। এসা বলল, লবণের অনুমানটা কিভাবে করো মা? কোনো নিয়ম কি আছে? সুলতানা বললেন, পুরোটাই আন্দাজ। মাখানোর পর জিভে নিয়ে লবণ দেখে নিতে হয়। ওয়াক্থ, কাঁচা মাছের রস মুখে দেব, পরে পানি দিয়ে কুলি করে মুখ পরিষ্কার করবি। এসা মাছ মাখাচ্ছে। সুলতানা মুগ্ধ হয়ে মেয়ের কাজ দেখছেন। সময় কত দ্রুত পার হচ্ছে। এতটুকু মেয়ে ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। একজনের তো বিয়েই ঠিক হয়ে গেল। মা, দেখো তো, লবণ কি এতটুকু দেব? বেশি হয়ে গেছে, আরো কম। একটা ব্যাপার খেয়াল রাখবি, লবণ কম হলে পরে দেয়া যায়, বেশি হলে কিন্তু কমানো যায় না। বেশি হলে পানি দিয়ে ঝোল বাড়িয়ে দেব। সর্ষে বাটায় পানি দিবি কিভাবে? তাও তো কথা। সুলতানা আগ্রহের সঙ্গে বললেন, কাঁচা মরিচের একটা ব্যাপার তোকে শিখিয়ে দিই। কাঁচা মরিচ আস্ত দিলে মরিচের ঘ্রাণটা তরকারিতে যায়, তরকারি ঝাল হয় না। আর যদি মাঝখান দিয়ে কেটে দিস, তাহলে মরিচের ঘ্রাণও যায়, তরকারিও ঝাল হয়। আমরা কি করব মা? ঝাল করব না মরিচের গন্ধওয়ালা তরকারি করব? তুই রান্না করছিস, তুই ঠিক কর। এসাকে খুব চিহ্নিত মনে হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। সে ভ্রু কুঁচকে আছে। এসা বলল, মা, আমার খুব আশ্চর্য লাগছে। কেন? সামান্য রান্না, তার মধ্যে ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। আমাকে চিন্তা করতে হচ্ছে কি করব। ঝাল তরকারি করব নাকি মরিচের ঘ্রাণওয়ালা তরকারি করব? মা, আমি তো খুবই চিন্তার মধ্যে পড়ে গেছি। সুলতানা তার চিন্তাগ্রস্ত মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার খুবই মজা লাগছে। এসা বলল, মা, তুমি যদি এখন বারান্দায় যাও, তাহলে খুব মজার একটা দৃশ্য দেখবে। কি দৃশ্য দেখব? আপা বাড়িওয়ালা চাচাকে হাঁটা শেখাচ্ছে, ধরে ধরে হাঁটাচ্ছে, আর মুখে মুখে বলছে, হাঁটি হাঁটি পা পা। আপা খুবই মজা পাচ্ছে। বারান্দার এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, মুত্তালিব সাহেব বেচারা পা নিয়ে ভালো সমস্যায় পড়েছেন। কি অদ্ভুত রোগ, হাঁটু বাঁকে না। এসা বলল, মা, তোমাকে একটা কথা বলবো? তুমি কিন্তু রাগ করতে পারবে না। যদি প্রমিস করো রাগ করবে না, তাহলেই কথাটা বলবো। রাগ করার মতো কথা? হুম। আমার কথা শুনে তোমার হয়তো মনে হবে আমার মন ছোট বলে এ ধরনের কথা বলছি। কথাটা কি? বাড়িওয়ালা চাচার সঙ্গে আপারে তো মেশা ঠিক না, মেশামেশি বেশি হচ্ছে। সুলতানা বিস্মিত হয়ে বললেন, এসব কি বলছিস? উনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন, মা ডাকেন। এসা বলল, মা ডাকলেও ঠিক না। ঠিক না কেন? আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না মা। আমার কাছে মনে হচ্ছে ঠিক না। মুত্তালিব চাচা আপাকে খুব পছন্দ করেন, আবার আপা উনাকে খুব পছন্দ করেন। তুমি কি লক্ষ্য করেছো, দিনের মধ্যে একবার দোতলায় না গেলে আপা থাকতে পারে না? ও যায় টেলিফোন করতে। টেলিফোন করতে যাওয়াটা আপার একটা অজুহাত। তুই বেশি বেশি বোঝার চেষ্টা করছিস এসা। এত বেশি বোঝা কিন্তু ঠিক না। কিছু কিছু মানুষ আছে ভালোর মধ্যে মন্দ খোঁজে। তুইও তাদের মতো হয়ে গেলি। তুমি রেগে যাচ্ছ মা। কথা ছিল তুমি রাখবে না। আমি রাগিনি, তোর কথা শুনে বিরক্ত হচ্ছি। মানুষের সম্পর্ক এত ছোট করে দেখতে নেই। এসা চুলায় হাঁড়ি বসাতে বসাতে বলল, মা শুনো, একবার মুত্তালিব চাচার টেলিফোন নষ্ট ছিল। প্রায় 1 মাস নষ্ট ছিল। এই 1 মাসও কিন্তু বড় আপা প্রতিদিন একবার করে দোতলায় গেছে। তাতে কি হয়েছে? কিছু হয়নি, এমনি বললাম। তুমি যে বললে আপা টেলিফোন করতে যায়, এটা যে ঠিক না তা বোঝানোর জন্য বললাম। তুমি রেগে যাচ্ছ বলে গুছিয়ে তোমাকে কিছু বলতে পারছি না।
মা শোনো, আপা যখন শুনবে আজ বাসায় সর্ষে ইলিশ রান্না হচ্ছে, সে খুব ব্যস্ত হয়ে পড়বে মুত্তালিব চাচার জন্য তরকারি পাঠাতে। এতে দোষের কি আছে? উনি শামাকে নিজের মেয়ের মতো দেখেন। মেয়ে কি বাবার জন্য তরকারি নিয়ে যাবে না? এক টুকরা মাছ মানুষটার জন্য নিয়ে গেলে সেটা দোষের হয়ে যাবে? এসা বলল, মা সরি, এই প্রসঙ্গটা তোলা ঠিক হয়নি। তোমার মুখ থেকে রাগ রাগ ভাবটা দূর করে সহজভাবে তাকাও। আমার মন আসলেই ছোট, কি আর করা। মা, চা খাবে? না, চা খাও। আমি তোমাকে চা বানিয়ে খাওয়াচ্ছি। চা বানানোটা আমি ভালো শিখেছি মা। বানাই, প্লিজ। বললাম তো না। তোমার সঙ্গে আমার চা খেতে ইচ্ছে করছে মা। কঠিন মুখে না বলবে না। আমি তো স্বীকার করেছি আমার মন ছোট। তারপরেও রাগ করে থাকাটা কি ঠিক? এসে খালি চুলায় চায়ের কেতলি বসালো। শামা এসে উপস্থিত হলো। খুশি খুশি গলায় বলল, চা হচ্ছে না কি রে? আমিও চা খাবো। আজ কি তুই রান্না করছিস? হুম। কি রান্না? সর্ষে ইলিশ। ইলিশ মাছের ডিম ছিল? ছিল। ডিমটা আলাদা করে রাখবি। মুত্তালিব চাচা ইলিশ মাছের ডিম পছন্দ করেন। ডিমটা আমি ওনাকে দিয়ে আসবো। আচ্ছা। সুলতানা এশার দিকে তাকিয়ে আছেন। এসে একবারও মার দিকে তাকালো না। সে নিজের মনে চা বানাচ্ছে। শ্যামা বলল, মা শোনো, চাচাকে এক্সারসাইজ করিয়ে এসেছি। আমার কি মনে হয় জানো মা? আমার মনে হয় এক্সারসাইজের চেয়েও ওনার যেটা বেশি দরকার সেটা হচ্ছে সেক। কাল থেকে এক্সারসাইজও করাবো, সেকও দেব। তুই তো ডাক্তার না, তুই এসবের জানিস কি? শ্যামা চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, ছোটখাটো ব্যাপার জানার জন্য ডাক্তার হওয়া লাগে না মা। এসা বলল, আপা তুমি কি আতর ভাগে টেলিফোন করছিলে? শ্যামা বলল, না, আমার এত গরজ নেই। বাবা শখ করে টেলিফোন নাম্বার এনেছেন, একবার টেলিফোন করো। শ্যামা হালকা গলায় বলল, বাবার শখ থাকলে বাবা করুক, আমার শখ নেই। সুলতানা নিজের চায়ের কাপ নিয়ে উঠে গেলেন। এশার কথাগুলি শোনার পর থেকে তার ভালো লাগছে না। মনের মধ্যে কি যেন খচখচ করছে। অদৃশ্য কোনো কাটা বিঁধে আছে। শোবার ঘর অন্ধকার করে আব্দুর রহমান শুয়ে আছেন। শুয়ে থাকার ভঙ্গিটা কেমন যেন অস্বাভাবিক। লম্বা হয়ে শুয়ে আছেন। পায়ের বুড়ো আঙুল এবং নাক এক লাইনে। সুলতানা ঘরে ঢুকে বাতি জ্বালালেন। উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? আব্দুর রহমান উঠে বসতে বসতে বললেন, মাথাটা কেমন যেন ঘুরছে, মুখের ভেতরটা টকটক লাগছে। জ্বর আসেনি তো? না। চা খাবে? নাও চা খাও, রান্নার দেরি হবে। অসুবিধা নেই, হোক দেরি। আজ এসা রান্না করছে। ও রান্না জানে? জানে না, শিখবে। তোমার বড় মেয়ের রান্নাবান্নায় আগ্রহ নেই, এশার আছে। দুই মেয়েকেই শিখিয়ে দাও। আজকালকার মেয়েরা সব শিখতে রাজি, শুধু রান্না শিখতে রাজি না। রান্না শেখাটা খুব দরকার। আমার মেয়েরা আজকালকার মেয়ের মতো না। আব্দুর রহমান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আজ প্রভিডেন্ট ফান্ডের খোঁজ নিয়েছি। 1,45,000 টাকার মতো আছে। এতে তোমার মেয়ের বিয়ে দিতে পারবে না? সব টাকা এক মেয়ের পেছনে খরচ করে ফেলবে? তোমার তো আরো একটা মেয়ে আছে। প্রথম বিয়ে, একটু ধুমধাম করে দেই। আমি ঠিক করেছি বিয়ের পর মেয়ে জামাইকে গ্রামের বাড়িতে নিয়ে যাব। পালকির ব্যবস্থা করব। পালকি করে জামাই বউ যাবে। গ্রামের মানুষ ভিড় করবে। পালকি পাবে কোথায়? দেশে কি পালকি আছে? আমাদের এদিকে আছে। গ্রামের বাড়িটাও এই উপলক্ষে ঠিক করতে হবে। গ্রামের মানুষরা তো আর দল বেঁধে বিয়েতে আসতে পারবে না। একটা গরু জবাই করে ওদের খাইয়ে দেব। তার কি দরকার আছে? আছে, দরকার আছে। সুলতানা শোনো, এর মধ্যে আতরকে বলি একবেলা এসে আমাদের সঙ্গে খেয়ে যাক। বলো। অফিস থেকে ফেরার সময় ওকে নিয়ে আসবো। রাতে খেয়ে দিয়ে যাবে, গল্পগুজব করবে। আমি তো আর গল্প করতে পারি না, তোমরা করবে। আচ্ছা। তোমার কিছু স্পেশাল রান্না যে আছে সেগুলি করো। শাশুড়ির হাতের রান্না খেয়ে বুঝুক রান্না কাকে বলে। কলার থোর বেটে তুমি যে জিনিসটা করো ওটা করবে। আর মাছের টকও রাঁধবে। নেত্রকোনা ছেলে তো শুটকি পছন্দ করবে।
বেগুন দিয়ে শুটকি করবে। আব্দুর রহমান চায়ের কাপ নামিয়ে হঠাৎ উঠে দাঁড়ালেন। সুলতানা বললেন, কি হয়েছে? বমি আসছে। বলতে বলতেই তিনি ঘর ভাসিয়ে বমি করলেন। মন্টু সাউন্ড কমিয়ে দিয়ে টিভিতে এক্স ফাইল দেখছে। টিভির এই প্রোগ্রামটি তার খুবই পছন্দের। সপ্তাহে একদিন মাত্র দেখায়। আজ না দেখতে পেলে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। বাড়িতে একজন অসুস্থ মানুষ আছে। মানুষটা অনেকবার বমি করে এখন শুয়ে আছে। তার ঘর অন্ধকার। তার মাথার চুলে ইলিবিলি করে দিচ্ছে। আর সে কিনা টিভি দেখছে। কাজটা খুবই অন্যায়। মন্টু নিজের কাছেই খারাপ লাগছে, কিন্তু সে টিভি বন্ধ করতে পারছে না। সে অবশ্য তার দায়িত্ব ঠিকই পালন করছে। ডাক্তার ডেকে নিয়ে এসেছে, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিয়ে এসেছে। তারপরেও টিভি দেখাটা ঠিক হচ্ছে না। বড় আপা তাকে একবার দেখে গেছে। বড় আপা কিছু বলেনি। বড় আপা যদি বলতো, এই টিভি বন্ধ কর, সে বন্ধ করে দিত। বাবার ঘরের দরজা বন্ধ। টিভির সাউন্ড সে ঘরে যাচ্ছে না। তাছাড়া সে সাউন্ড কমিয়ে রেখেছে। নিজেই কিছু শুনতে পাচ্ছে না। বাবার শুনতে পাবার কোনো কারণ নেই। মন্টু টিভি দেখে স্বস্তি পাচ্ছে না। বারবার চমকে চমকে উঠছে। মনে হচ্ছে এই বুঝি বাবা বের হয়ে আসবেন। বের হয়ে তিনি কিছুক্ষণ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলবেন, আমি মারা যাচ্ছি আর তুই টিভি দেখছিস। টিভিটা এতই জরুরি, দেখতেই হবে। বাবা অবশ্য মারা যাচ্ছেন না। ৩ বার বমি করলে কেউ মারা যায় না। ডাক্তার সাহেব বলেছেন আজে বাজে খাবার খেয়ে পেট গরম হয়েছে। তিনি ওরসালান খেতে দিয়েছেন আর ঘুমের ঔষধ দিয়েছেন। খট করে শব্দ হলো। বাবার ঘরের দরজা খুলেছে। মন্টু টিভির উপর ঝাঁপিয়ে পড়ে টিভি বন্ধ করল। সুলতানা বের হয়ে এলেন। তিনি সহজ গলায় বললেন, পড়তে যা, টিভির সামনে বসে আছিস কেন? বলেই তিনি মেয়েদের ঘরে ঢুকলেন। মন্টু আবারও টিভি ছাড়ল। এক্স ফাইলে আজকের গল্পটা খুবই জটিল। এই লোকের অস্বাভাবিক ক্ষমতা আছে। সে তার ইচ্ছা শক্তি দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে, কিন্তু সব সময় পারে না। ইচ্ছা শক্তি খাটাতে হলে তার আশেপাশে গাছ লাগে। টবে বসানো গাছ হলেও হয়। ইচ্ছা শক্তি কাজে লাগানোর পর গাছটা মরে যায়। মন্টু টিভির পর্দার সঙ্গে প্রায় চোখ লাগিয়েই আছে। সাউন্ডটা আরেকটু বাড়াতে পারলে ভালো হতো। সেটা ঠিক হবে না। সুলতানা মেয়েদের ঘরে ঢুকলেন। শ্যামা বলল, বাবা কি ঘুমিয়ে পড়েছে? সুলতানা বললেন, হ্যাঁ, ঘুমোচ্ছে। তুমি ভাত খেয়ে নাও। আমি খাবো না, খিদে নেই। এসা বলল, মা শোনো, খেতে যাও। বাবার শরীর খারাপ করেছে বলে বাবা খাচ্ছে না, তাই বলে তুমিও খাবে না? এটা কেমন কথা? বললাম না খিদে নেই। খেতে বসলেই খিদে হবে। আমি এত আগ্রহ করে রান্না করেছি, তুমি খাবে না, এটা কেমন কথা? তোর বাবা শখ করে মাছটা এনেছে। সরিষা বাটা রান্না হবে বলে সরিষা কিনে এনেছে। সে খেতে পারলো না, আর আমি খাবো, এইটাই বা কেমন কথা? এসা ঝগড়ার ভঙ্গিতে বলল, না খেয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ মা? তুমি কি প্রমাণ করতে চাচ্ছ যে বাবার সঙ্গে তোমার গভীর প্রণয়? আমি কিছুই প্রমাণ করতে চাচ্ছি না। খিদে মরে গেছে। খেতে ইচ্ছে করছে না বলে খাবো না। তোরা ঘুমাতে যা। সুলতানা চলে গেলেন। শামা এশার দিকে তাকিয়ে বলল, মা, এই কাজগুলো যে করে মন থেকে করে, না দায়িত্ব থেকে করে। এশা বলল, তোর বিয়ে হোক, তখন তুমি নিজেই প্রশ্নের উত্তর পাবে। শামা বাতি নিভিয়ে বিছানায় গেল। এশা বলল, আমরা যে এত সকাল সকাল শুয়ে পড়লাম, ঘুম তো আসবে না। আয় শুয়ে শুয়ে গল্প করি। এশা, তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? বাতি নিভিয়ে গল্প করতে একরকম লাগে, আবার বাতি জ্বালিয়ে গল্প করতে অন্যরকম লাগে। একই গল্প, শুধুমাত্র বাতি জ্বালানো নিভানোর কারণে ২ রকম হয়ে যায়। এসা বলল, মুত্তলিব চাচার কি ইলিশ মাছের ডিম পছন্দ হয়েছিল? শ্যামা বলল, খুব পছন্দ হয়েছে, চেটেপুটে খেয়েছেন। তুই রান্না করেছিস শুনে বলল তোকে একটা মেডেল দেবে, রূপার মেডেল। মেডেলে লেখা থাকবে ধ্রুপদী পদক। ধ্রুপদী কি খুব ভালো রাখতেন? হুম। ওনার ৫টা স্বামী ছিল না? হুম। এসা হাসছে। শ্যামা বলল, হাসছিস কেন? এসা বলল, বেচারি দ্রৌপদীর কথা ভেবে হাসছি। সে কি বিপদেই না ছিল? ৫টা স্বামীকে ভুলিয়ে ভালিয়ে রাখা তো সহজ কথা না।
একটা স্বামীকেই ভোলানো যায় না, আর পাঁচটা স্বামী। কোনো স্বামী হয়তো লাজুক, সে স্ত্রীকে একভাবে চাইবে, আবার কোনো স্বামী নির্লজ্জ, সে চাইবে অন্যভাবে। শ্যামা বলল, এসা, চুপ করতো, তোর মুখে এই ধরনের কথা একেবারেই মানাচ্ছে না। কেন? তোমার কাছে কি মনে হয় আমি এখনো ছোট? ছোটই তো। আমি অনেক বড় হয়ে গেছি আপা। যতটা বড় তুমি আমাকে ভাবো, আমি তার চেয়েও বড়। তুমি তো এখনো বিয়ে করনি, আমি কিন্তু বিয়ে করে ফেলেছি। শ্যামা উঠে বসতে বসতে বলল, তার মানে? এসে কিছু বলল না, হাসল। অন্ধকারে তার হাসি শোনা গেল। শ্যামা বলল, এই তুই কি ঠাট্টা করছিস? হুম, এরকম ঠাট্টা করবি না। তুই যেভাবে বললি, আমার মনে হলো সত্যি বুঝি কিছু করে ফেলেছিস। এসা বলল, আমি যা করি খুব চিন্তা ভাবনা করে করি। ইচ্ছা হলো আর হুট করে ঘটনা ঘটিয়ে ফেললাম। আমার বেলায় এরকম কখনো হবে না। যদি আমি কাউকে কিছু না জানিয়ে গোপনে বিয়ে করি, তাহলে বুঝতে হবে এটা ছাড়া আমার হাতে অন্য কোনো পথ খোলা ছিল না। তুই কি গোপনে বিয়ে করেছিস? না, এখনো করিনি। তবে তবে আবার কি? বিয়ে করব। ছেলেটাকে? এসে হাসল। শ্যামা কঠিন গলায় বলল, হাসি বন্ধ করে বলতো ছেলেটাকে। তুমি চিনবে না, খুবই আজে বাজে টাইপের ছেলে। আজে বাজে টাইপ ছেলের সঙ্গে তোর পরিচয় হলো কিভাবে? যেভাবেই হোক হয়েছে। ছেলে কি করে? কিছু করলে তো বলতাম না আজে বাজে টাইপ ছেলে। কিছুই করে না। মানুষের কাছ থেকে চাঁদা তোলে। তার মানে? রবীন্দ্র জয়ন্তী করবে, তার জন্য চাঁদা তুলবে। নজরুল দিবস করবে, তার জন্য চাঁদা তুলবে। পাড়ায় ক্রিকেট খেলার চাঁদা, দুস্থ জনগণের জন্য চাঁদা। এপাড়ার মানুষদের মাসের মধ্যে ২-৩ বার তাকে চাঁদা দিতে হয়। যে চাঁদা দেয় সে হাসি মুখে দেয়। সেও হাসি মুখেই চাঁদা নেয়। চাঁদা তোলা প্রাইভেট লিমিটেড কোম্পানির সে একজন ডিরেক্টর। তার ব্যবহারও অত্যন্ত ভালো। অফিস বসদের ব্যবহার সাধারণত ভালো হয় না। তারা খিটখিটে স্বভাবের হয়। ইনি সেরকম না। তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস না তো? না। শ্যামা বিছানা থেকে নেমে দরজার দিকে যাচ্ছিল। এসে তীক্ষ্ণ গলায় বলল, কোথায় যাচ্ছ? শ্যামা বলল, বাবাকে ডেকে তুলি, তোর কথাগুলি তাকে বলি। এসা বলল, বাবার শরীর ভালো না, ঘুমোচ্ছেন। তাছাড়া বাবাকে তোমার কিছু বলতে হবে না। যা বলার আমিই বলবো। তুমি চুপ করে বিছানায় বসো। সুলতানা শোবার ঘর থেকে কথাবার্তা শোনা যাচ্ছে। দরজা খোলা হলো। স্বামী স্ত্রী দুজন একসঙ্গে বেরুচ্ছেন। সারা শব্দ পেয়ে এশা এবং শামা ঘর থেকে বের হয়েছে। এসা বলল, কি হয়েছে? সুলতানা লজ্জা লজ্জা গলায় বললেন, কাণ্ড দেখ না, তোর বাবা এখন বলছে ভাত খাবে। তার নাকি শরীর ভালো লাগছে, ক্ষুধা হচ্ছে। এসা বলল, তোমরা খাবার টেবিলে বসো, আমি খাবার গরম করে আনছি। আব্দুর রহমান মেয়ের দিকে তাকিয়ে সংকুচিত গলায় বললেন, আমার মনে হয় ফুড পয়জন হয়েছিল। বমির সঙ্গে পয়জন সবটা বের হয়ে গেছে। এখন শরীর ফ্রেশ লাগছে। এসা খাবার গরম করছে। শ্যামা দাঁড়িয়েছে তার পাশে। শ্যামা তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকাচ্ছে। তার মুখ থমথম করছে। শ্যামা বলল, ছেলের নাম কি? এসা হালকা গলায় বলল, নামে তো আপা কিছু যায় আসে না। ওর নাম সলিম হলেও যা, দবির হলেও তা, আবার খলিলুল্লাহ হলেও ঠিক আছে। আমি মনে হয় ছেলেটাকে চিনতে পারছি। একদিন কলেজে যাবার জন্যে রিক্সা পাচ্ছিলাম না। তখন ফর্সা মতো লম্বা একটা ছেলে রিক্সা ঠিক করে দিয়ে আমাকে বলল, আপা উঠুন। রিক্সাওয়ালা কি তোমার কাছ থেকে ভাড়া নিয়েছে? ভাড়া নেবে না কেন? এসা হালকা গলায় বলল, রিক্সাওয়ালা তোমার কাছ থেকে ভাড়া নিলে বুঝতে হবে মাহফুজ না। মাহফুজ রিক্সা ঠিক করে দেবে আর রিক্সাওয়ালা ভাড়া নেবে, এরকম হতেই পারে না। ছেলের নাম মাহফুজ? হ্যাঁ। তুই কি সত্যি সত্যি তাকে বিয়ে করেছিস? আমার গা ছুঁয়ে বলতো, প্লিজ। এসে বিরক্ত গলায় বলল, টেনশনে তোমার চোখ মুখ শুকিয়ে গেছে। তুমি টেনশন করছো কেন? টেনশন করব আমি। তোমার এখানে টেনশন করার কিছু নেই। আমি টেনশন করব না? না। আমরা যখন একসঙ্গে ছিলাম তখন একজন আরেকজনের সমস্যা দেখেছি। একসঙ্গে থাকার সময় শেষ হয়েছে। তোমার একটা জীবন শুরু হতে যাচ্ছে। তুমি তোমারটা দেখবে, আমি দেখব আমারটা। তোর কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমি চিন্তা করব না?
না, করবে না। বড় খালা বা ছোট খালা এদের কারোর সঙ্গে কি মার যোগ আছে? যোগ নেই। হঠাৎ হঠাৎ বিয়ে, জন্মদিন এইসব উৎসবে তাদের দেখা হয়। এই পর্যন্তই। আমাদের অবস্থাও তাই হবে। তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হব। কাজেই আমাকে নিয়ে দুশ্চিন্তা না করে নিজের জীবনটা কেমন যাবে তা নিয়ে চিন্তা করো। ইদানিং তুই নিজেকে খুব বুদ্ধিমতী ভাবছিস। ভাবাভাবির কিছু নেই আপা, আমি বুদ্ধিমতী। বুদ্ধিমতী কোনো মেয়ে চাঁদাবাজ ছেলের প্রেমে পড়ে? হ্যাঁ, পড়ে। অতি চালাকের গলায় দড়ি, এই প্রবচনটা জানো না? আমি অতি চালাক বলেই আমার গলায় দড়ি। পুরো ঘটনাটা কি আমাকে বলবি? না, ঘটনা বলে বেড়াতে লাগে না। আব্দুর রহমান সাহেব খেতে বসেছেন। এসে খাবার এগিয়ে দিচ্ছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, মাছের তরকারিটা অপূর্ব হয়েছে রে মা। এসে শীতল গলায় বলল, মাছের তরকারি তুমি এখনো মুখে দাওনি বাবা? আব্দুর রহমান বিব্রত গলায় বললেন, মুখে দিতে হবে না, আমি চেহারা দেখেই বুঝতে পারছি। চেহারা দেখেই ১৬ আনার ১২ আনা বোঝা যায়। এসা বলল, চেহারা দেখে কিছুই বোঝা যায় না। শামা ১ প্যাকেট বাবল গাম, একটা ইরেজার কিনল। পছন্দের ইরেজার বেছে বের করতে তার সময় লাগলো। বাজারে নানান ধরনের ইরেজার এসেছে। পেন্সিলের দাগ মুছতে পারুক আর না পারুক, দেখতে সুন্দর। শামার বুক সামান্য ধকধক করছে। দোকানিকে দাম দেওয়ার পর তাকে অভিনয় করতে হবে। অভিনয়টা ভালো হতে হবে। আতাউরকে দোকানের এক মাথায় দেখা যাচ্ছে। আতাউরকে দেখে চমকে ওঠার ভান করতে হবে। চমকে উঠে বলতে হবে, আপনি এখানে কি করছেন? কথা বলারও বিপদ আছে। গলার স্বর চিনে ফেলবে না তো? ভ্রুকুচকে ভাববে না তো টেলিফোনে যে কথা বলেছিল তার সঙ্গে এই মেয়েটার গলার স্বরের এত মিল কেন? না, তা ভাববে না। টেলিফোনে মানুষের গলার স্বর অন্যরকম শোনায়। তাছাড়া দু বোনের গলার স্বরে মিল থাকতেই পারে। শ্যামার বান্ধবী তিনা এবং তার মার গলার স্বর অবিকল একরকম। এই নিয়ে কত ঝামেলা হয়েছে। সাগর ভাই তিনাদের বাসায় টেলিফোন করেছেন। টেলিফোন ধরেছেন তিনার মা। তিনি হ্যালো বলতেই সাগর ভাই বললেন, জানগো, তুমি কেমন আছো? তোমার রাগ কি কমেছে? তিনার মা শান্ত গলায় বললেন, তুমি কাকে চাচ্ছ? তিনাকে? ও টয়লেটে আছে। আমি তিনার মা। বাবল গাম এবং ইরেজারের দাম দেওয়া হয়েছে। এখন শ্যামা চলে যেতে পারে। একটা ব্যাপারে সে মন ঠিক করতে পারছে না। আতরকে দেখতে পাইনি এমন ভান করে সে কি বের হয়ে যাবে, নাকি হঠাৎ দেখতে পেয়ে অবাক হবে? দেখতে না পাওয়ার অভিনয়টাই সহজ হবে। মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে যাওয়া। এর একটা সমস্যা আছে। আতর যেমন লাজুক, সে হয়তো চোখই তুলবে না। নিজ থেকে এগিয়ে এসে কিছু বলবে না। চিন্তা করার জন্যে আর একটু সময় দরকার। আরো কিছু কিনলে হয়। দাম ২০ টাকার মধ্যে হতে হবে। তার সঙ্গে ৩০ টাকা আছে। এই ৩০ টাকা থেকে রিক্সা ভাড়া দিতে হবে। শ্যামা একটা নেল পলিশ রিমুভার কিনল। বোতলের মুখ খুলে নিজের নখে খানিকটা লাগালো। এই কাজগুলি করতে গিয়ে সময় পাওয়া যাচ্ছে। মিস্টার খাতাউরকে লক্ষ্য করতে পারছে। খুবই বিপজ্জনক পরিস্থিতি। দুজন দুজনকে আর চোখে লক্ষ্য করতে করতে একসময় চোখাচোখি হয়ে যাবে। তখন শ্যামাকে কিছু বলতেই হবে। শ্যামার প্রথম কথাটা কি হবে? আরে আপনি? নাকি সে বিনীত ভঙ্গিতে সালাম দেবে? সালামটা তো মনে হয় দেওয়া উচিত। শ্যামা, তুমি এখানে? শ্যামা এতই চমকে গেল যে তার হাত থেকে নেল পলিশ রিমুভারের বোতল টেবিলে কাত হয়ে পড়ে গেল। শ্যামা বোতল তুলতে তুলতে বলল, সালাম আলাইকুম। তুমি কি আমাকে চিনতে পারছো? জি। ১ প্যাকেট সিগারেট কিনতে দোকানে ঢুকেছিলাম। হঠাৎ দেখি তুমি। শ্যামা মনে মনে বলল, খাতৌর সাহেব, আপনি তো মিথ্যা খুবই ভালো বলছেন। বেছে বেছে শার্টটাও সুন্দর পরেছেন। কেউ নিশ্চয়ই বলেছে এই শার্টে আপনাকে ভালো মানায়। ওইদিন আপনার চেহারা ভালো মতো দেখতে পাইনি। আজ দেখতে পাচ্ছি। চেহারা খারাপ না। থুতুনিতে কাটা দাগ কেন? ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন? কিভাবে ব্যথা পেলেন? সেই গল্প একসময় শুনবো। কি জন্যে শুনবো জানতে চান? শুনবো, কারণ আপনি গল্প কেমন বলতে পারেন সেটা জানার জন্যে। বেশিরভাগ মানুষই গল্প বলতে পারে না। যেমন আমার বাবা। বাবা যেহেতু আপনাকে পছন্দ করেন,
কাজে ধরেই নিতে পারি আপনিও বাবার মতো গল্প বলতে পারেন না। শ্যামা দোকান থেকে বের হলো। তার পেছনে পেছনে বের হলো আতাউর। শ্যামা বলল, আজ আপনার অফিস নেই? আতাউর বলল, অফিস আছে, আমি ছুটি নিয়েছি। ছুটি নিয়েছেন কেন? শরীরটা ভালো না, ভাবলাম ঘরে শুয়ে থেকে বিশ্রাম করব। কই, আপনি তো ঘরে শুয়ে নেই, দোকানে দোকানে ঘুরছেন। আতর বিব্রত ভঙ্গিতে কাশল। শ্যামা বলল, আপনি সিগারেট ধরাচ্ছেন না তো, সিগারেট ধরান। আতর বলল, আমি সিগারেট খাই না। একটু আগে যে বললেন সিগারেট কেনার জন্য দোকানে ঢুকেছেন। আমার জন্যে না, আমার বোনের হাজবেন্ডের জন্যে। দুলাভাই খুব সিগারেট খান। কেউ তাকে সিগারেট উপহার দিলে তিনি খুব খুশি হন। আমি মাঝে মাঝে তাকে সিগারেট দেই। ও আচ্ছা। শ্যামা এখন কি করবে বুঝতে পারছে না। রিক্সা ঠিক করে বাসার দিকে রওনা হবে, নাকি ফুটপাতে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ গল্প করবে। এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা যায় না, গল্প করতে হয় হাঁটতে হাঁটতে, কিংবা কোথাও বসতে হয়। নওয়ানের জমিদার মিস্টার আতর কি এই সহজ সত্যটা জানে? মনে হয় জানে না। আতর বলল, এশা কেমন আছে? শ্যামা বলল, ভালো আছে। হঠাৎ এশার কথা জানতে চাইছেন কেন? এমনি, কোনো কারণ নেই। ওকে তো আপনি দেখানো নেই। দেখেছি, একবার জানালা দিয়ে তাকিয়েছিল। তুমি কি এখন বাসায় চলে যাবে? জি। দাঁড়াও, রিক্সা ঠিক করে দিই। রিক্সা ঠিক করতে হবে না, আমি রিক্সা ঠিক করতে পারবো। আতর খুবই অস্বস্তির সঙ্গে বলল, শামা, তুমি কি আমার সঙ্গে এক কাপ চা খাবে? কোথায় চা খাওয়াবেন? কোনো রেস্টুরেন্টে বসে, বা ধরো। শামা তাকিয়ে আছে। আতাউর তার কথা শেষ করতে পারল না। অসহায় ভঙ্গিতে তাকালো। শামা বলল, দুপুরবেলা কি চা খাওয়ার সময়? না, তা না, মানে। আচ্ছা ঠিক আছে, রিক্সা করে দিই। শ্যামা বলল, আপনার যদি খুব চা খেতে ইচ্ছে করে তাহলে আমার সঙ্গে বাসায় চলুন, আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আতর এমনভাবে তাকাচ্ছে যেন প্রস্তাবটা তার মনে ধরেছে। শ্যামা ভেবেই পাচ্ছে না, জমিদার খাতাউর সাহেব বোকা নাকি? যদি সত্যি সত্যি মানুষটা বলে চলো যাই, তাহলে বুঝতে হবে মানুষটা বোকা। মেয়েদের সবচেয়ে বড় অভিশাপ হলো বোকা স্বামীর সঙ্গে সংসার যাপন। বোকা স্বামীরা স্ত্রীকে টেবিল ভাবে। ঘরের এক কোণায় টেবিলটা পড়ে থাকবে, চেয়ারের তাও নড়াচড়ার সুযোগ আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, টেবিলের সে সুযোগও নেই। শ্যামা বলল, আপনার চিন্তা শেষ হয়েছে? কি ঠিক করলেন? তোমাদের বাসায় কেউ কিছু মনে করবে না তো? মনে তো করবেই, কি মনে করে সেটা হলো কথা। এসা কি বাসায় আছে? জানি না। আতর অস্বস্তির সঙ্গে এদিক ওদিক তাকাচ্ছে। শ্যামা বলল, আপনি দ্রুত মন ঠিক করুন। এতক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলা যায় না। দেখুন না, সবাই তাকাচ্ছে আমাদের দিকে। তুমি কি যেতে বলছো? আমি কিছুই বলছি না, যা বলার আপনিই বলছেন। চলো যাই। দুইটা রিক্সা ঠিক করুন, একটাই আমি যাব, পেছনে পেছনে আপনি যাবেন। তোমার মা কিছু মনে করবেন না তো? শ্যামা জবাব দিল না। তার খুবই বিরক্ত লাগছে। বাইরের বারান্দার কাঠের চেয়ারে আতরকে বসিয়ে শ্যামা ঘরে ঢুকলো। আশ্চর্য ব্যাপার, বাসা খালি। সুলতানা তার ঘরে দরজা ভেজিয়ে শুয়ে আছেন। এশা নেই, মন্টু নেই। কাজের মেয়েটা বাথরুমে কাপড় ধুচ্ছে। সদর দরজাও খোলা। যে কেউ দরজা খুলে টিভি ভিসিআর নিয়ে চলে যেতে পারত। সুলতানা মেয়েকে দেখে উঠে বসলেন। শ্যামা বলল, মা, শরীর খারাপ? সুলতানা বললেন, সামান্য গা গরম। তোমাকে বিছানা থেকে নামতে হবে না, শুয়ে থাকো। এশা কোথায়? মন্টু কোথায়? মন্টু কোচিং সেন্টারে, সন্ধ্যাবেলা আসবে। এশা কখন আসবে কিছু বলে যায়নি। দুপুরের খাবার কি? ডাটা দিয়ে চিংড়ি মাছ। আর কিছু নেই? না, ডাটা দিয়ে চিংড়ি মাছ তো তোর পছন্দ। ভাজাভুজি কিছু করনি? না, ডাল আছে। ঘরে কি বেগুন আছে মা? বেগুন আছে, বেগুন ভাজা খাবি? হুম। তোমাকে বেগুন ভাজতে হবে না, কাজের মেয়েটাকে বলে দাও। আর একটু আলু ভাজিও করতে বলো, দুপুরে একজন গেস্ট খাবে। কে? শ্যামা জবাব না দিয়ে হাসল। সুলতানা গেস্টের ব্যাপারটায় গুরুত্ব দিলেন না। শ্যামার বান্ধবীদের কেউ কেউ হঠাৎ এসে পড়ে, বলে ভাত খাবো।
তেমনই কেউ হবে। সুলতানা বললেন, আগে খবর দিয়ে রাখলে তো গোশত রান্না করতাম। শ্যামা বলল, আমার 1,000 টাকা তুমি আজ আমাকে দেবে। দুপুরের খাবার পর আমি উপহার কিনতে যাব। ভয় নেই, একা যাব না। দুপুরে যে গেস্ট আমার সঙ্গে খাচ্ছে তাকে সঙ্গে করে নিয়ে যাব। আর বাসায় ফিরব না, বিয়ে বাড়িতে চলে যাব। সারা রাত থেকে পরদিন ফিরব। আজ রাতেই বিয়ে? হ্যাঁ। আজ 17 তারিখ না? কোনো সমস্যা নেই মা, বাবার কাছ থেকে পারমিশন নেওয়া আছে। উপহার কিনেই বিয়ে বাড়িতে যাবার কোনো দরকার নেই। বাসায় ফিরবি, তোর বাবাকে বলে তারপর যাবি। তোর বাবা তোকে পৌঁছে দিয়ে আসবে। আমাকে বাসায় ফিরতেই হবে? অবশ্যই। তোর বাবার সঙ্গে দেখা না করে গেলে সে কি হইচইটা করবে বুঝতে পারছিস না? বিয়ে বাড়িতে উপস্থিত হবে। তুই তোর বাবাকে চিনিস না? আমার ধারণা বিকেলে না ফিরলে বাবা খুশিই হবেন। যাই হোক, মা, তুমি কাজের মেয়েটাকে ইনস্ট্রাকশন দিয়ে দাও। দেখি তোমার জ্বরের অবস্থা। জ্বর আছে, তুমি শুয়ে থাকো, বিছানা থেকে নামবে না। আতাউর চুপচাপ বারান্দায় বসে আছে। এ বাড়িতে হঠাৎ এসে সে যতটা অস্বস্তি বোধ করবে বলে ভেবেছিল ততটা অস্বস্তি বোধ করছে না, বরং ভালো লাগছে। এবারের বারান্দাটা সুন্দর। বাড়ির সামনে অনেক গাছপালা থাকায় রাস্তা থেকে কিছু দেখা যায় না। সে বসে আছে বাইরের বারান্দায়, অথচ তার কাছে মনে হচ্ছে সে বাড়ির ভেতরেই বসে আছে। তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে সবাইকে দেখছে। শ্যামা বারান্দায় এসে দাঁড়ালো। আতর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শ্যামা বলল, আমাকে দেখে উঠে দাঁড়ালেন কেন? আতর বলল, বুঝতে পারছি না কেন, মনে হয় অভ্যাস বলে। শ্যামা বলল, এখন বাজে 2টা, চা না খেলে হয় না? হয়। আমার চায়ের তেমন অভ্যাসও নেই। এক গ্লাস ঠান্ডা পানি দাও। আমাদের বাসায় ফ্রিজ নেই, বাড়িওয়ালা চাচার বাসায় আছে। আমি ঠান্ডা পানি এনে দিচ্ছি। আপনি খেয়ে চুপচাপ আধ ঘন্টার মতো বসে থাকতে পারবেন? হ্যাঁ, পারবো। শুনো, ঠান্ডা পানি লাগবে না, নর্মাল পানি দিলেই হবে। আপনি আধা ঘন্টা বসে থাকবেন। আধা ঘন্টার মধ্যে আমি গোসল সারবো। তারপর আপনি আমার সঙ্গে ভাত খাবেন। না না, ভাত খাবার দরকার নেই। দুপুরবেলা আপনি এসেছেন, আর আমি আপনাকে ভাত না খাইয়ে ছেড়ে দেব? অসম্ভব। আপনি আমার সঙ্গে ভাত খাবেন, তারপর আমি আপনাকে নিয়ে বের হব। কোথায় যাবে? আমার এক বান্ধবীর আজ বিয়ে, তার জন্য গিফট কিনবো। আপনি সঙ্গে থাকবেন। তারপর আপনি আমাকে ওই বান্ধবীর বাসায় পৌঁছে দেবেন। বান্ধবীর বাড়ি উত্তরায়। পারবেন না? পারবো। আমার কাণ্ডকারখানা কি আপনার কাছে খুব অস্বাভাবিক লাগছে? না, মা এখনো জানে না যে আপনি এসেছেন। মাকে আমি এখনো কিছু জানাইনি। আপনাকে যখন খাবার জন্য ভেতরে ডাকবো, তখনই মা প্রথমে দেখবে এবং বিরাট একটা ধাক্কার মতো খাবে। তার মনও খুব খারাপ হবে। মন খারাপ হবে কেন? মন খারাপ হবে কারণ আজ দুপুরে খাবার আয়োজন খুব খারাপ। মা আপনাকে দেখে কি চমকানিটাই না চমকাবে, এটা ভেবেই আমার ভালো লাগছে। তুমি মানুষকে চমকে দিয়ে মজা পাও? হ্যাঁ, খুব মজা পাই। পত্রিকা দেব? বসে বসে পত্রিকা পড়বেন? কিচ্ছু দিতে হবে না, তুমি গোসল করে আসো। এর মধ্যে যদি এশা চলে আসে, তাহলে এশাকে অবশ্য বলবেন আপনার কথা যেন মাকে কিছু না বলে। বলতে পারবেন না? পারবো। বাথরুমে ঢোকার মুখে সুলতানা মেয়েকে ধরলেন। বিস্মিত গলায় বললেন, তুই কার সঙ্গে কথা বলছিলি? সময় সহজ গলায় বলল, আমি তো আগেই বলেছি আমার গেস্ট দুপুরে খাবে। পুরুষ মানুষ তোর গেস্ট মানে? পুরুষ মানুষ আমার গেস্ট হতে পারে না? সুলতানা চাপা গলায় বললেন, হাসবি না শ্যামা, রঙ্গরসিকতা করবি না। এই ছেলে কে? আমার পরিচিত। কোন সাহসে তুই তাকে নিয়ে বাসায় উপস্থিত হলি? তোর মাথায় বুদ্ধিশুদ্ধি নেই? এক্ষুনি চলে যেতে বল। ভদ্রলোক দুপুরে খাবেন বলে বসে আছেন, এখন কি করে তাকে চলে যেতে বলি? তোমার যদি এতই অসহ্য লাগে, তুমি চলে যেতে বলো। আমি বলবো কেন? তুই দাওয়াত করে এনেছিস, তুই বলবি। আচ্ছা যাও, আমিই বলবো। গোসল সেরে নি, তারপর বলি। বলে এসে তারপর বাথরুমে ঢুকবি। তোর সাহস দেখে আমি হতভম্ব। তুই একে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার ফন্দি করছিস? এত ফন্দে ফিকির কার কাছ থেকে শিখেছিস? শ্যামা মাকে সরিয়ে বাথরুমে ঢুকে গেল। সুলতানা বাথরুমের দরজার সামনে থেকে নড়লেন না।
ক্রমাগত গজরাতে থাকলেন। শ্যামার খুব মজা লাগছে। হঠাৎ তার মনে হলো সে তার দীর্ঘ জীবনে এত আনন্দ পায়নি। এরকম মনে হবার কারণ কি? এই ছেলের সঙ্গে তার পরিচয় নেই, প্রেম নেই। ঘন্টার পর ঘন্টা তারা গুজগুজ করে গল্প করেনি, লম্বা লম্বা চিঠি চলাচলি করেনি। অথচ এখন এই মুহূর্তে তার কথা ভাবতে ভালো লাগছে। শুধু যে ভালো লাগছে তা না, বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছে। এটাই কি প্রেম? হঠাৎ শ্যামার চোখে পানি এসে গেল। চোখের পানি আসার অর্থই বা কি? বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। সুলতানা দরজা ধাক্কাচ্ছেন। শ্যামা বলল, কি হলো মা? তুমি কি দরজা ভেঙে ফেলার জোগাড় করছো? সুলতানা ফিসফিস করে বললেন, বারান্দায় আতর বসে আছে না? হ্যাঁ। ফিসফিস করছো কেন? ফিসফিসানির কোনো কারণ ঘটেনি। তুই এই নাটকটা কেন করলি? কেন আমাকে বললি না আতর এসেছে? মা প্লিজ, ফিসফিস করবে না তো। মনে হচ্ছে তুমি কথা বলছো না, হাঁস কথা বলছে। ঘরে খাবারের আয়োজন এত খারাপ, তুই এটা কি করলি বলতো মা? আমি কিছুই করিনি। তোমার কি ধারণা আমি দাওয়াত করে নিয়ে এসেছি? ভদ্রলোক নিজেই এসেছেন। মা শোনো, তুমি কি দয়া করে জমিদার সাহেবকে এক গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করবে? আমার কাছে ঠান্ডা পানি চেয়েছেন, আমি ভুলে গেছি। কি সর্বনাশের কথা! তুই ভুললি কি করে? না জানি কি মনে করছে। কিছুই মনে করছে না মা। তুমি মুত্তালিব চাচার ফ্রিজ থেকে এক বোতল পানি আনাও। তারপর নওয়ানির জমিদারকে এক গ্লাস পানি পাঠাও। আর শোনো মা, বাথরুমের সামনে থেকে সরো। আমি লক্ষ্য করেছি আমি বাথরুমে ঢুকলেই তোমার ১০১টা গপ্প করার নেশা চাপে। চট করে একটু পোলাও করে ফেলবো? পোলাও কি দিয়ে খাবে? বেগুন ভাজা দিয়ে? ঘরে ডিম আছে, ডিমের কুরমা করি? তোমার যা ইচ্ছা করো। এখন দয়া করে বাথরুমের সামনে থেকে সরো। আমার খুবই বিরক্তি লাগছে। শামা গায়ে পানি ঢালছে। গরমের সময় শরীরে পানি ঢাললেই ভালো লাগে। আজ অন্য দিনের চেয়েও অনেক বেশি ভালো লাগছে কেন? আমার হঠাৎ মনে হলো বাথরুমের বন্ধ দরজার ওপাশে যদি মা দাঁড়িয়ে না থেকে খাতাউর সাহেব দাঁড়িয়ে থাকতো তাহলে চমৎকার হতো। গায়ে পানি ঢালতে ঢালতে খাতর সাহেবের সঙ্গে গল্প করা যেত। কি গল্প করা যায়? কোনো মানে হয় না এমন সব গল্প। ধাঁধা জিজ্ঞেস করলে কেমন হয়? মাকড়সার একটা ধাঁধা আছে, কেউ এই ধাঁধার উত্তর পারে না, এটা জিজ্ঞেস করা যেতে পারে। শ্যামা মাথায় পানি ঢালতে ঢালতে বলল, আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন মাকড়সা জাল বানায়, বানায় না? আতর বলবে, হ্যাঁ জানি। সেই জালে অন্যান্য পোকা আটকায়, মাকড়সা সেগুলো খায়। এটা জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা তাহলে বলুন, মাকড়সা তো পোকাই, সে কেন নিজের জালে আটকায় না? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি বিলাস। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।